বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, আমেরিকা নাকি চীন রাশিয়াকে বেছে নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। এদিকে পুতিন কিমের শক্তিবৃদ্ধির নেপথ্যে আরও জানিয়ে দেব ইমরান খানের দলকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। এরপর জানিয়ে দেব হত্যা চেষ্টার পরে প্রথম সাক্ষাৎকার দিলেন ট্রাম্প, যা বললেন। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আহত বাঘ ট্রাম্পকে কিভাবে সামলাবেন বাইডেন। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকা নাকি চীন রাশিয়াকে বেছে নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিজয়ের খবর বেশ ফলাও করেই প্রচারিত হয়েছিল আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা গণমাধ্যমে। ধারণা করা হচ্ছিল তিনি পশ্চিমের ব্যাপারে অনেকটা নমনীয় হবেন এবং একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন। কেননা 2005 সালের পর ইরানের ক্ষমতায় আসা প্রথম কোন সংস্কারবাদী নেতা তিনি। তেহরান টাইমসের নতুন বিশ্বের কাছে আমার বার্তা শিরোনামের একটি নিবন্ধ প্রকাশ করেছে মাসুদ পেজেশকিয়ান। ওই নিবন্ধনে তিনি জনগণের কাছে তার আগামীর পরিকল্পনা এবং নতুন সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিশদ তুলে ধরেছেন। মাসুদ পেজেশকিয়ানের বলেছেন, আমাদের জাতীয় অর্থনীতির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের নীতি অনুসরণ করবে ইরান। নতুন সরকার ইরান ও এর জনগণের উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে প্রাধান্য দেবে। আরেক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তার দেশ। তিনি বলেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না। ইরানের সংস্কারবাদী ও মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করবে। এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহরান কাজ করবে বলে জানান তিনি। বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বোঝাতে হবে, তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না, বিশ্বের কাছে এটাই বার্তা। 69 বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারণার সময় থেকেই তিনি ইরানে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং 2015 সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিন কিমের শক্তি বৃদ্ধির নেপথ্যে পশ্চিমা একক আধিপত্যের বিরুদ্ধে সরাসরি লড়াই করেছে রাশিয়া। অন্যদিকে দশকের পর দশক মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য হুমকির আবহ তৈরি করে রেখেছে উত্তর কোরিয়া। কোথায় কোথায় রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে কিম চোখ রাঙানি দিচ্ছেন। এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ পশ্চিমা বিরোধী দেশ দুটিকেও আরও কাছে এনেছে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পরপরই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আমেরিকা, তবে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এটা তাদের পুরনো ও গণতান্ত্রিক পদ্ধতি। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা প্রজেক্ট সিন্ডিকেটে এ বিষয়ে একটি নিবন্ধ লিখেছে হেনরি এল স্টমসন সেন্টারের নর্থ ইস্ট এশিয়া সিকিউরিটি স্টাডিজ ও ডিস্টিং ইস্ট ফেলো জোয়েল এস উইট। নিবন্ধে তিনি লেখেন, 2018-2019 সালে ট্রাম্প ও কিম দুটি শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন। ওই বৈঠক দুটির পর প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে কয়েক দশকে দীর্ঘ দ্বন্দ্ব সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। কারণ পরমাণু কর্মসূচিও বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিলেন কিম, কিন্তু ট্রাম্পের অধৈর্য স্বভাবের জন্য তা ভেস্তে যায়। সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে উত্তর কোরিয়া কতটুকু পারমাণবিক কর্মসূচি অকার্যকর করবে এবং তার বিনিময়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তা নিয়ে দীর্ঘ দর কষাকষি হয়েছে। ট্রাম্প ও কিম এই সমস্যাগুলো সমাধানের অনেকটা কাছাকাছি গিয়েছিলেন। ট্রাম্প যতটা ছাড় দিতে রাজি ছিলেন, কিমের দাবি তা ছাড়িয়ে গিয়েছিল। ফলে অধৈর্য চরিত্রের জন্য সুবিদিত ট্রাম্পের সঙ্গে কিমের ঝগড়া বেঁধে যায় এবং আকস্মিকভাবে শীর্ষ সম্মেলনটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকে মনে করেন ট্রাম্পের সে সময়কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জন্য বল্টন ট্রাম্পকে বৈঠক ভেস্তে দিতে উস্কানি দিয়েছিলেন। তবে দিন শেষে বৈঠকটি ব্যর্থ হওয়ার জন্য সবাই কম বেশি ট্রাম্পকেই দায়ী করে থাকেন। ওই বৈঠক যদি সফল হতো তাহলে হয়তো আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার এক ধরনের সমঝোতার সম্পর্ক থাকত, আর সেটি হলে আজ পুতিনের সঙ্গে উনের সহযোগিতা চুক্তি হতো না। উনও আমেরিকার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিতে পারতেন না।
ইমরান খানের দলকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে জেলবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে পিটিআই নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার 15 জুলাই এ ঘোষণা দিয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তালার বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তালার বলেন, পিটিআই ও পাকিস্তান একসাথে চলতে পারে না। তিনি জানান, সরকার পিটিআইকে নিষিদ্ধ করতে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করবে। তালারের ভাষ্য অনুসারে 9 মে সহিংসতা জড়িত থাকায় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF সাথে পাকিস্তানের চুক্তির বিষয়ে প্রতিবন্ধকতা তৈরিতে পিটিআইয়ের সাবেক বা বর্তমান নেতাদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তাদের নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 9 মের দাঙ্গায় পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি অভিযুক্ত হওয়া এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগ ইমরান খান গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ। হত্যা চেষ্টার পরে প্রথম সাক্ষাৎকার দিলেন ট্রাম্প, যা বললেন। নির্বাচনী সমাবেশে হত্যা চেষ্টার শিকার হওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই সপ্তাহের শেষে যে জাতীয় সম্মেলন রয়েছে সেই সম্মেলনের বক্তৃতা তিনি নতুন করে লিখেছেন। সেই বক্তব্য অসাধারণ কিছু হতে চলেছে বলে তিনি জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলাকারীর নাম পরিচয় জানালেও কেন তিনি হত্যা চেষ্টা করেছিলেন তা এখনও জানাতে পারেনি মার্কিন তদন্তকারীরা। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে স্পষ্ট করেছেন যে এই হামলাকে ঘিরে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনও অজানা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর কর্মকর্তা কেন গ্রে এ ঘটনার পিছনে নিরাপত্তা ব্যর্থতাকে দোষারোপ করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা পরবর্তী যা ঘটেছে এই হামলাকারীর সম্পর্কে সর্বশেষ যেসব তথ্য জানা যাচ্ছে। ট্রাম্প ওই হামলার পর শনিবার রাতে গণমাধ্যমকে দেয়া প্রথম সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তার জাতীয় সম্মেলনের বক্তৃতা সম্পূর্ণ নতুনভাবে লিখবেন। সেখানে জো বাইডেনকে সমালোচনা করার পরিবর্তে ঐক্যের বার্তার গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বৃহস্পতিবার আমি যে বক্তৃতা দেব সেটা বিশেষ কিছু হতে যাচ্ছে। মার্কিন গণমাধ্যমে ওয়াশিংটন দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ওই বক্তব্য এখনো দেওয়া হয়নি, তবে দিলে সেটা অসাধারণ বক্তব্যের মধ্যে একটি হতে চলেছেন। তিনি আরো বলেছেন, এই বক্তব্যের বেশিরভাগই কথাই প্রেসিডেন্ট বাইডেনের বিভিন্ন নীতিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। সত্যি বলতে এই বক্তৃতা সম্পূর্ণ ভিন্ন কিছু হবে। দেশকে এক করার এটাই সুযোগ, আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। গোলাগুলি সেই মুহূর্তে ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেছেন, আমি জানতাম যে পৃথিবী এই ঘটনা দেখেছে, আমি জানতাম যে ইতিহাস এর বিচার করবে এবং আমি জানতাম যে এই মানুষদের জানাতে হবে যে আমরা ঠিক আছি। তিনি ওয়াশিংটন এক্সমাইনারকে বলেছেন নির্বাচনে তার রানিং মেট কে হবে তা তিনি এই সম্মেলন থেকে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। বন্দুক হামলার ঘটনায় এই সম্মেলন পিছিয়ে শনিবার নেওয়া হলেও ট্রাম্প সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন যে এইমাত্র সিদ্ধান্ত নিয়েছে যে আমি একজন হামলাকারী বা সম্ভাব্য আত্মায়ের কারণে সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন করতে পারি না। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল লিখেছেন যে তিনি সোমবার থেকে শুরু হওয়া রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন যোগ দিতে উইসকনসিনের উদ্দেশ্যে রওনা হবেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ওই হামলার জেরে তার নিজের নির্ধারিত প্রচারণামূলক কার্যক্রম স্থগিত করেছেন এবং পিছিয়ে দিয়েছেন। বাইডেন মঙ্গলবার তার প্রচারাভিযানে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আহত বাঘ ট্রাম্পকে কিভাবে সামলাবেন বাইডেন? প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে যেভাবে নাস্তানাবুদ হয়েছিলেন জো বাইডেন, তাতে তার প্রার্থিতার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ধাক্কা সামলে মাত্রই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন 81 বছর বয়সী এই নেতা। গত শুক্রবার 12 জুলাই ডেট এট বেশ তেজদীপ্ত ভঙ্গিতে ট্রাম্পকে ধরাশয়ী করার ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন বাইডেন, কিন্তু তার 24 ঘন্টা যেতে না যেতেই পাশার দান যেন আবার উল্টে গেল। শনিবার পেনসিলভানিয়া বাটলারে ট্রাম্প নির্বাচনের সভায় চলল গুলি, তাতে আহত হলেন সাবেক প্রেসিডেন্ট, মারা গেলেন তার এক সমর্থক। একটু এদিক ওদিক হলেই কান ছুঁয়ে বেরিয়ে যাওয়া সেই বুলেট প্রাণ যেতে পারত রিপাবলিকান নেতার। এই ঘটনার ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের মনোযোগ এখন ট্রাম্পের দিকে। তার আচরণ ও নির্বাচনী এজেন্ডার নেতিবাচক দিকগুলো ভোটারদের সামনে তুলে ধরার যে চেষ্টা করেছিলেন বাইডেন, সেটি যেন এক ফুতে হাওয়ায় মিলিয়ে গেল। সমর্থকদের চোখে ট্রাম্প এখন আহত বাঘ, একজন হিরো যিনি দেশের জন্য রক্ত ঝরিয়েছেন। এই মুহূর্তে দেশের নেতৃত্বের জন্য তার চেয়ে বড় দাবিদার আর কে হতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার পর নিঃসন্দেহে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে। তাতে ভয় করে আগামী নভেম্বরে অনুষ্ঠেয়
নির্বাচনে ভূমিধস জয় পেতে পারেন ৭৮ বছর বয়সী এই নেতা। এই অবস্থায় ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট? ডেমোক্র্যাটরা কি নির্বাচনে জেতার আশা ছেড়ে দেবে? প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মতে বাইডেন নির্বাচনে প্রচারণার পথ এখন অনেকটাই সংকীর্ণ হয়ে এসেছে। রাজনৈতিক সহিংসতা তার যুক্তিখণ্ডের প্রচেষ্টাগুলোকে বাধাগ্রস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট যে আশ্বাস দিয়েছিলেন তিনি জাতীয় রাজনীতিতে স্বাধীনতা ও স্বাভাবিকতা ফিরিয়ে আনবেন, সেটির মূল্যেও আঘাত করবে এই ঘটনা। এমন প্রেক্ষাপটে রোববার ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। ডেমোক্র্যাট নেতা বলেছেন, পরিস্থিতি শান্ত করার দায়িত্ব উভয় পক্ষেরই। আসন্ন নির্বাচনকে যুক্তরাষ্ট্রের জন্য পরীক্ষার সময় বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো জায়গা নেই, এখন ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্পের উপর হামলার জন্য তার সমর্থকরা সরাসরি বাইডেনকে দায়ী করেছেন। সমাবেশ স্থলে নিরাপত্তা ঘাটতির অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে সরকারি সংস্থা সিক্রেট সার্ভিস। হামলার পর রক্তাক্ত ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরা ছবিটি ইতিহাসের অংশ হয়ে গেছে। ক্ষিপ্ত উত্তেজিত রিপাবলিকান শিবির এখন আগের চেয়েও বেশি চাঙ্গা নিরপেক্ষ ভোটারদের সহানুভূতি পাবেন সাবেক প্রেসিডেন্ট।